Assalamu alaikum, my dear student. How are you? For a long time gap. Okay, congratulations to all of you, those who are take science for SSC exam. Okay, thank you very much. আমি দেখো আজকে তোমাদের কেমিস্ট্রি, আমি আসলে তোমাদেরকে কেমিস্ট্রি ক্লাস নেব, এবং কেমিস্ট্রিতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে তোমরা ফোন করবে, এবং আফটার ক্লাস তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে ফোন দিতে পারো, আমি ফোন নাম্বার লিখে দেব। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই ফোন করবে, স্যার আমি বুঝিনি, হয়তো সবাই বুঝতে নাও পারো, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন দিবে, স্যার আমি এই টার্মটা না বুঝিনি, আমি অবশ্যই সলভ করব। তবে সেটা যদি তোমরা সন্ধ্যার পরে দাও তাহলে সবচেয়ে বেটার হয়, কারণ সন্ধ্যার আগে হয়তো আমরা একটু কাজে থাকি। তারপরেও আমি চেষ্টা করব, ফোন দিলে আমি হয়তো ফোন ধরে তোমাদের বলবো একটু পরে দাও, বা আমি ফোন ব্যাক করব। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, কেমিস্ট্রি নিয়ে আগে কিছু কথা বলে নিই। কেমিস্ট্রিতে তোমাদের আগে ছিল কম্পোজিট সায়েন্স, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একসাথে ছিল। সেটা থেকে এখন তোমাদের 3টা সাবজেক্ট হয়েছে, একটা হলো ফিজিক্স, একটা হলো কেমিস্ট্রি, আর একটা হলো বায়োলজি, এবং ফুল ইউনিট, দ্যাট মিনস 100 মার্কস। এখন এই মার্কস ডিস্ট্রিবিউশন কয়টা, আমি কেমিস্ট্রি চ্যাপ্টার নিয়ে কিছু কথা লিখি, তোমরা বই পেয়েছো সবাই। কেমিস্ট্রিতে টোটাল চ্যাপ্টার্স হলো আমাদের 12। টোটাল কোশ্চেন আসে আমাদের, টোটাল মার্কস হলো 100 এর মধ্যে প্র্যাকটিক্যাল হলো আমাদের 25, এমসিকিউ 25, আর সিকিউ কোশ্চেন থাকে, সিকিউ আনসার করতে হয়, সিকিউ মার্কস 50, টোটাল 100। সিকিউ এর আনসার করতে হয়, কোশ্চেন থাকে 5 আউট অফ 8 কোশ্চেন্স, 8টার মধ্যে 5টা কোশ্চেনের আনসার করতে হয়। তো আমরা প্রতি বছর যেটা করে থাকি, ক্লাস 9 এর কোর্সের ক্লাস 10 এবং 9 এর টোটাল হলো আমাদের 12 চ্যাপ্টার্স, এর মধ্যে আমরা মোস্টলি 10 চ্যাপ্টার্স পর্যন্ত পড়িয়ে থাকি। আমাদের গত বছরও আমাদের 10 চ্যাপ্টার্স কমপ্লিট হয়ে গেছিল, এবং এবছরে আমরা ক্লাস 10 যারা নিউ ক্লাস 10 তাদেরকে আমরা 2টা চ্যাপ্টার পড়াচ্ছি, এবং রিসেন্টলি শেষ হয়ে যাবে। দ্যাট মিনস তোমাদের 2 বছরের কোর্সের মধ্যে 1 বছর আগেই আমাদের সিলেবাস শেষ হয়ে যায়। সেকেন্ড থিং হলো যে এই 1 বছরের মধ্যে আমরা কিভাবে সিলেবাস শেষ করব, সেটা অবশ্যই তোমাদের বিষয়টা হলো আমাদের, এবং আমরা প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা টপিকস একটাও বাদ দেব না, এবং নট অনলি দ্যাট, আমরা যে তাড়াহুড়া করে পড়াবো তাও কিন্তু না। তোমাদের না বোঝা পর্যন্ত আমরা ওখানে স্টে করব, আমরা থাকবো, এবং তোমার যখন কমপ্লিট হবে, ইয়েস স্যার, তোমাদের কাছে যখন গ্রিন সিগন্যাল পাবো, জি স্যার আমরা বুঝতে পেরেছি, তখন আমরা অন্য টপিকসে যাব। তো এনিওয়ে, আমাদের চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, অ্যাকচুয়ালি কেমিস্ট্রির
এই থার্ড চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না, হয়তো একটা ডেফিনেশন আসে। সেকেন্ড চ্যাপ্টার থেকে দু একটা কোশ্চেন আসতে পারে, কিন্তু মেন চ্যাপ্টার হলো 3 থেকে শুরু হয়েছে। এই জন্য আমি 3 চ্যাপ্টার শুরু করছি। বাই দিস টাইম আমি তোমাদেরকে সিলেবাস ধরে আমি তোমাদেরকে পড়াবো। ওকে, চ্যাপ্টার নাম্বার 3 হলো স্ট্রাকচার অফ ম্যাটার, এবং স্ট্রাকচার অফ ম্যাটারের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট তোমরা বই খুলে রাখো, এবং বই রাখবে, কলম রাখবে, ক্যালকুলেটর রাখবে। রাখার পরে আমরা যে নোট করে দেব সেইগুলো তোমরা লিখবে, এবং মনে রাখবে তোমার রিয়েল যে ক্লাসের মতোই ক্লাস হবে। তোমরা মনে করো না অনলাইন ক্লাস মানেই এটা ইফেক্টিভনেস নেই, কিন্তু আমি মনে করি, আমরা সবাই মনে করি, এবং তোমাদের মধ্যে অনেকেই মনে করে যে অনলাইন ক্লাসটা অনেক ভালো, যদি তুমি সেইভাবে নিতে পারো। তোমার যদি চোখে কুলায়, ব্রেনে কুলায়, অবশ্যই তুমি ভালো করতে পারবে অনলাইন ক্লাসে। তো যা হোক, শুরু করি। আমাদের চ্যাপ্টার নাম্বার 3 তে স্ট্রাকচার অফ ম্যাটার, আমি কন্টেন্টগুলো লিখেছি এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড, যেটা তোমরা প্রাইমারি আইডিয়া পেয়েছো ক্লাস 6-7 থেকে, ইভেন ক্লাস 5 থেকেও এলিমেন্ট এবং কম্পাউন্ড নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে দেখো অ্যাটম অ্যান্ড মলিকিউল কি, তারপরে দেখো সিম্বলস অফ দ্য এলিমেন্টস কি, ফর্মুলা কি, এইগুলো সব প্রাইমারি আলোচনা। এগুলো সবাই তোমরা অবশ্যই এর আগে পড়েছো। তারপরেও আমরা যেহেতু সিলেবাসে আছে, আমরা শুরু করি। প্রথমে একটা টার্ম দেখো, লেখো এলিমেন্ট। আসলে এই যে এলিমেন্ট কি, আমরা বলি এলিমেন্টারি সায়েন্স। এলিমেন্ট এমন একটা জিনিস যেটাকে আর ব্রেকডাউন করা যায় না, আর যদি ব্রেকডাউনও করি সেটা ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাবে না। যেমন মনে করো আয়রনের সিম্বল হলো Fe। এটাকে একটা লম্বা আয়রন বার যদি তোমাকে দেওয়া হয়, যদি এটাকে ব্রেকডাউন করো, এতটুকু কেটে নাও অথবা এতটুকু কেটে নাও, যত টুকরা টুকরা করো না কেন, এটাকে করলে শুধু আয়রন ছাড়া আমরা কিছুই পাবো না। অর্থাৎ এ লট অফ আয়রন অ্যাটমস দিয়ে একটা আয়রন বার তৈরি হয়েছে। এবং কতগুলো অ্যাটম আছে এটা আমরা পরে চ্যাপ্টার নাম্বার 6 এর কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টার থেকে আমরা জেনে নেব, যে আসলে 500 গ্রাম আয়রনের মধ্যে কতগুলো, হাউ মেনি অ্যাটমস অফ আয়রন আর দেয়ার। এটা অবশ্যই আমাদের জানার বিষয়। যে তোমাকে দেওয়া হলো 1 কেজি আয়রন রড, বলা হলো হাউ মেনি অ্যাটমস অফ আয়রন আর দেয়ার ইন 1 কেজি অফ আয়রন রড, ডেফিনেটলি ইউ ক্যান ক্যালকুলেট। তো যাই হোক, সেটা আমরা চ্যাপ্টার নাম্বার 6 এ যখন যাব তখন আমরা পড়বো। তবে এই কথা ঠিক যে এলিমেন্ট মানে হলো যদি কোনো সাবস্টেন্সকে ব্রেক ডাউন করা হয়, ব্রেকডাউন করলে যদি ওটা ছাড়া অন্য কোনো কিছু না পাওয়া যায়, সেটাকে আমরা বলি এলিমেন্ট। তাহলে আমরা লিখতে পারি দ্য ম্যাটার হুইচ ডাজ নট yield anything লাইন ক্লিয়ার আছে তো? But itself if divided is called element. Example: oxygen, hydrogen, sodium. Total number of element অসংখ্যটা টোটাল ডিসকভার হয়েছে 118 এলিমেন্ট। এ পর্যন্ত আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যে অর্থাৎ আমরা যখন ক্লাস 9 এ পড়তাম, তখন আমরা পড়ে এসেছি 104 এলিমেন্টস ডিসকভার হয়েছিল সেই পর্যন্ত। বাট সেই 9 থেকে আমরা এখন এই পর্যন্ত আরো কিছু এলিমেন্ট ডিসকভার হয়েছে। এখন টোটাল নাম্বার অফ এলিমেন্টের সংখ্যা হলো 118। এখন প্রশ্ন হলো, স্যার আমি এলিমেন্টটা বুঝতে পারি কিনা? এই 100 এলিমেন্ট কি আমাকে মুখস্থ করতে হবে? হ্যাঁ, ডেফিনেটলি। যদি মুখস্থ করতে পারো তোমাদের এই লেভেল থেকে, আমারও হয়তো মুখস্থ নেই, সত্য কথা যেটা, কিন্তু তুমি যদি মুখস্থ করো, ইউ আর সো ব্রিলিয়েন্ট, এবং তোমাকে মুখস্থ করা উচিত আমি মনে করি। এবং তোমাদেরকে এই 118 এলিমেন্ট মুখস্থ রাখলে মানে এটার উপরে আর কিছু নাই, তুমি দেখলেই বুঝতে পারবে এটা এলিমেন্ট না এটা কম্পাউন্ড।
না এটা মিক্সচার। তো যাই হোক, আমরা এগুলো নলেজ দেবো তোমাদের। তবুও তোমার অ্যাটলিস্ট 50 এলিমেন্টসের নাম তোমাকে জানতে হবে, কিছু না হলেও। যখন আমরা চ্যাপ্টার 3 থেকে 4-এ যাব, তখন আমরা এলিমেন্টের ধারণা। তার আগেই আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, তোমরা এখন থেকে ট্রাই করো। দেখো চ্যাপ্টার নাম্বার 4-এ তোমাদের দেওয়া আছে, এবং পেজ নাম্বার আমি বলে দিই। চ্যাপ্টার নাম্বার 4-এর পেজ নাম্বার হলো পেজ নাম্বার হলো 62-63। চ্যাপ্টার 4-এর 62-63 পেজে 118 এলিমেন্টসের একটা পিরিয়ডিক টেবিল দেওয়া আছে। সেখান থেকে তুমি আইডিয়া পেতে পারো, এবং এলিমেন্টস মুখস্থ করবা এবং সিম্বল সহ। এলিমেন্টস মুখস্থ করবা সিম্বল সহ। এই হলো আমাদের প্রাইমারি আইডিয়া। নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হলে আমাকে বলবে। আচ্ছা ওকে, তাহলে যদি বলা হয় এলিমেন্ট কি, দ্য ম্যাটার হুইচ ডাজ নট ইল্ড, ইল্ড মানে তৈরি হওয়া, এনিথিং বাট ইটসেলফ ইফ ডিভাইডেড ইজ কল্ড এলিমেন্ট। তাহলে এলিমেন্টের ডেফিনেশন আমি দিলাম, এবং দেখো এক্সাম্পল লিখেছি এখানে আমি। এক্সাম্পল অক্সিজেন, হাইড্রোজেন, সোডিয়াম, এবং আমি আরেকটা ইনফরমেশন দিয়েছি তোমাদের, টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইজ 118। তাহলে এলিমেন্ট নিয়ে আমাদের যে কথাগুলো সেগুলো আমরা শেষ করেছি। তাহলে এলিমেন্টের এই পার্টটা আমরা শেষ করেছি। এইভাবে সিলেবাস ধরে প্রত্যেকটা নোট করে দেব, এবং তোমরা অবশ্যই সেটা মুখস্থ করবে, বুঝে মুখস্থ করবে। তো যা হোক, এলিমেন্ট নিয়ে আমাদের কথা শেষ। কারোর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, প্লিজ আমাকে কোশ্চেন করতে পারো এলিমেন্ট নিয়ে কোনো কিছু জানার থাকলে। এলিমেন্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। না, চ্যাপ্টার 1 and 2 শেষ নয়, আমি তোমাদেরকে বলেছি তো চ্যাপ্টার 1 and 2 পড়াবো আমরা। চ্যাপ্টার 3 থেকে শুরু করো। আসলে আমাদের স্ট্রাকচার অফ ম্যাটার বা স্ট্রাকচার অফ অ্যাটম, এটা নিয়ে আমাদের প্রথম জানা উচিত। নো স্যার, ক্লিয়ার? না, আচ্ছা ওকে, নো স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন আসি কম্পাউন্ড নিয়ে কিছু কথা বলি। আসলে কম্পাউন্ড কি? কম্পাউন্ড হলো হিউজ কম্পাউন্ড, এটা আনলিমিটেড বলা যায়। আসলে পৃথিবীতে আমাদের এই ইউনিভার্স যখন লিমিটেড, তাহলে অবশ্যই কম্পাউন্ডও লিমিটেড। তবে এটা ডে বাই ডে বাড়ছে। তুমিও বড় হয়ে অনেক কম্পাউন্ড তৈরি করতে পারো। যদি বলো স্যার আমি কিভাবে তৈরি করব, মনে করো আজ থেকে 50 বছর আগে প্লাস্টিক ছিল না দুনিয়াতে, বা আরো একটু বেশি ধরো, মনে করো 70 ইয়ার্স আগে কোনো প্লাস্টিক ছিল না। তো প্লাস্টিক তো একটা কম্পাউন্ড, তখন এই প্লাস্টিক কম্পাউন্ড কেউ তৈরি করতে পারতো না। ইট মিনস এই কম্পাউন্ডটা তৈরি হয়নি তখন। তখন কি করলো মানুষ, এই সায়েন্টিস্টরা কি করলো, কেমিস্টরা কি করলো, এটার সাথে ওটা রিয়াক্ট করে তারা প্লাস্টিক তৈরি করলো। তাহলে একটা নিউ কম্পাউন্ড তৈরি হলো। নট অনলি দ্যাট, তুমিও বড় হয়ে এমন একটা কম্পাউন্ড তৈরি করবে যেটা মানুষের কল্যাণে লাগে, এবং সেটা দিয়ে তুমি অনেক বড় বিজনেসম্যান হতে পারো, অনেক বড় সায়েন্টিস্ট হতে পারো। এমন একটা আননোন একটা কম্পাউন্ড তৈরি করলে যেটা মানুষের জীবন রক্ষাকারী একটা মেডিসিন হতে পারে, জীবন রক্ষাকারী অনেকটা বড় টেকনোলজি হতে পারে এগ্রিকালচারের একটা অভূতপূর্ব বিজয় হতে পারে, যেটা দিলে তোমার গাছপালা অনেক বেশি ফ্লাওয়ারিশ হবে। এটা হতে পারে আমাদের ব্যবহারিক জিনিসপত্রের মধ্যে একটা অন্যতম জিনিস, যেটা তোমার এটা খুবই মানে স্বাচ্ছন্দ্য ফিল করবো আমরা। তো এইরকম তুমি কম্পাউন্ড নিজেও তৈরি করতে পারো, এবং এটা নিয়ে গবেষণা চলছে, এবং পৃথিবী যতদিন থাকবে এটা গবেষণা চলতে থাকবে, এবং আশা করি তোমরা তাদের মধ্যে একজন হবে। ওকে, তা আমরা এসে কম্পাউন্ড নিয়ে কথা বলি। কম্পাউন্ড কি, লেখো সবাই। কম্পাউন্ড, কম্পাউন্ড। আসলে কম্পাউন্ড যদি লেখার আগে আমি একটু জিনিস দেখাই। দেখো H2O, CO2, H2SO4। দেখো আমি এখানে 3টা কম্পাউন্ড লিখেছি, 3টা কম্পাউন্ডের ফর্মুলা লিখেছি আমি। এই 3টা কম্পাউন্ডের মধ্যে দেখো তো, প্রথম কম্পাউন্ডের মধ্যে কি কি আছে? শুধু কি একটা এলিমেন্ট আছে? না, এখানে 2টা এলিমেন্ট আছে। একটা হলো হাইড্রোজেন, একটা হলো অক্সিজেন। তাহলে কম্পাউন্ড হতে গেলে মোর দ্যান 1 এলিমেন্ট থাকতে হবে, নাম্বার 1। এখানে দেখো কম্পাউন্ডের মধ্যে, এটাও একটা কম্পাউন্ড, এখানে 2 ধরনের এলিমেন্ট আছে, কার্বন এবং অক্সিজেন। এবং এই কম্পাউন্ডে দেখো 3টা এলিমেন্ট আছে, একটা হাইড্রোজেন, একটা সালফার, একটা অক্সিজেন।
আসলে 4টা অ্যাটম অক্সিজেন আছে, 1টা অ্যাটম সালফার আছে, 2টা অ্যাটম হাইড্রোজেন আছে। তাহলে কম্পাউন্ডের ফার্স্ট থিং হলো মোর দ্যান ওয়ান এলিমেন্ট থাকবে, এবং যখন আমরা ডিভাইড করব তখন আমরা উই গেট মোর দ্যান ওয়ান এলিমেন্ট। যদি মোর দ্যান ওয়ান এলিমেন্ট পাই হোয়েন ইট ইজ ডিভাইডেড, তাহলে ডেফিনেটলি সেটা হবে আমাদের কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ডের ডেফিনেশন যদি লিখতে হয়, স্যার কম্পাউন্ডের ডেফিনেশন লিখে দিবেন? ইয়েস, লিখে দেবো। লিখো দ্য সাবস্টেন্স হুইচ, দেখো দ্য সাবস্টেন্স the substances which if divided give away to two or more elements, are called compound. Example, water, H2O, sodium chloride, NaCl, etc. তাহলে কম্পাউন্ড নিয়ে আমি তোমাদের যে কথাগুলো বললাম, এখন বলো তো কম্পাউন্ড দেখে চেনার উপায় কি? মনে করো আমি তো এখানে দেখছি আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি একটা ডিভাইসে দেখছি, নেটের আসলে একটু সমস্যা। প্লিজ দেখো কম্পাউন্ড নিয়ে, আসলে কম্পাউন্ডের সংখ্যা কত? স্যার আপনি ওখানে লিখেছিলেন অ্যাটমের সংখ্যা, সরি এলিমেন্টের সংখ্যা লিখেছিলেন 118। আমি আগেও বলেছি আসলে কম্পাউন্ডের সংখ্যা মোর দ্যান 5 lakhs, ধরে নাও মোর দ্যান 5 lakhs আমাদের কম্পাউন্ড আছে, বাট আই এম নট শিওর। আর ডে বাই ডে বাড়ছে, তো এটা এত বেশি বাড়ছে সেটা আমাদের বলে বোঝানোর উপায় নেই। তো আমরা তো এত কম্পাউন্ড মনে রাখতে পারবো না, তবু আমরা চেষ্টা করব কিছু কিছু কম্পাউন্ড দেখি যেন বুঝতে পারি। অর্থাৎ যদি আমি এলিমেন্টের সংখ্যা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো যে এটা কম্পাউন্ড। আবার আরেকটা বিষয় আছে যে মিক্সচারও হতে পারে, যেমন শরবত অথবা এ কাপ অফ টি। এ কাপ অফ টি কি? টিতে কি থাকে? তুমি এক কাপ চা খাচ্ছ, এটা কি আসলে কি এটা কম্পাউন্ড? হ্যাঁ, কম্পাউন্ডের মিক্সচার হতে পারে। তুমি টি থেকে যে নির্যাসটা পাবে, যে জুসটা পাবে, সেটা একটা কম্পাউন্ড। নাম্বার 2, ওয়াটার ওর মধ্যে দিয়েছে, ওটা একটা কম্পাউন্ড। ওর মধ্যে সুগার দিয়েছে, ওটা একটা কম্পাউন্ড। ওর মধ্যে মিল্ক দিয়েছে, ওটা একটা কম্পাউন্ড। সো এ লট অফ কম্পাউন্ডের মিক্সচারটা হলো এ কাপ অফ টি। এখন যদি বলো এর মধ্যে কোনো এলিমেন্টের মিক্সচার নাই, থাকতে পারে। মনে করো যে আসলে মনে হয় নাই যে টি থেকে যে মানে ব্রাউন কালারে যেটা চলে আসে, ওটাও হয়তো একটা কম্পাউন্ড, ওর মধ্যে কোনো এলিমেন্ট সেপারেটলি থাকে না মনে হয়। তার মানে কি? তার মানে হলো এটা কম্পাউন্ডের মিক্সচার। তো যা হোক, কম্পাউন্ড হলো আমাদের যদি বোঝার উপায় হলো যে আমরা এলিমেন্টগুলো যদি জানি, যে 118টা এলিমেন্ট যদি মনে রাখতে পারি, তাহলে আমি দেখে বলে দিতে পারবো এটা একটা কম্পাউন্ড। যেমন যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা আর্সেনিক, এখন তুমি তো জানো না, যদি আর্সেনিকের সম্বন্ধে তুমি জানো তাহলে বলতে পারবে এটা কম্পাউন্ড না এলিমেন্ট। আসলে আর্সেনিকের সিম্বল হলো AS, তাহলে ডেফিনেটলি এটা এলিমেন্ট। এবং আর্সেনিকের আমাদের যেহেতু একটা এলিমেন্ট, তাহলে এটা কম্পাউন্ড না। এখন যদি বলা হয় জার্মেনিয়াম, এটা হলো GE, এর সিম্বল দেখেও বলে দেওয়া যায় এটা একটা এলিমেন্ট। মনে রাখবে কোন এলিমেন্টের সিম্বলে ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল লেটার, সেকেন্ড ওয়ান হবে আমাদের স্মল লেটার। যদি দুটোও থাকে, যেমন তুমি যদি লেখো কার্বন ডাইঅক্সাইড CO2, এটা কিন্তু হয়নি,
দিস ইজ নট এ ফর্মুলা অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে দুটোই ক্যাপিটাল লেটার হতে হবে। যদি কোনো কম্পাউন্ডে মোর দ্যান ওয়ান এলিমেন্ট থাকে তাহলে মনে রাখতে হবে যে প্রত্যেকটা যদি দুটা এলিমেন্ট থাকে তাহলে মনে রাখতে হবে দুটা সিম্বলই ক্যাপিটাল লেটারের হতে হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড যদি এইভাবে লেখো তাহলে কিন্তু হবে না, তোমাকে লিখতে হবে CO2, এইভাবে লিখতে হবে। যেমন ওয়াটার যদি তুমি এইভাবে লেখো তাহলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু ছোট হাতের না, এটা ক্যাপিটাল লেটারের হতে হবে। অর্থাৎ দুইটা এলিমেন্টই আমাদের এলিমেন্টের সিম্বল সবসময় ক্যাপিটাল লেটারের হয়। যদি কোনো সিম্বলের দুইটা লেটার থাকে তাহলে ফার্স্ট লেটার মাস্ট বি ক্যাপিটাল লেটার অ্যান্ড সেকেন্ড ওয়ান মাস্ট বি স্মল লেটার। সো জার্মেনিয়াম, দেখো এখানে GE, দ্যাট ইজ ইট ইজ সিম্বল, কারণ এখানে G হচ্ছে ক্যাপিটাল লেটার অ্যান্ড E হচ্ছে স্মল লেটার। যেমন আর্সেনিক, E হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার, S হলো স্মল লেটার। তো যাই হোক, আমরা 118 এলিমেন্টস যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে কিন্তু কোনটা কম্পাউন্ড কোনটা এলিমেন্ট আমরা কিন্তু সেপারেট করতে পারবো। ওকে, আমি এলিমেন্ট অ্যান্ড সিম্বল কাকে বলে, এলিমেন্ট এবং কম্পাউন্ড কাকে বলে এটা আমি তোমাদেরকে শেখালাম। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। প্লিজ আমার সাথে কথা বলবে তোমরা। Clear, sir. Understood, sir. Clear, sir. No question, sir. Clear, sir. Okay, thank you very much. এখন আসি আমরা, স্যার বুঝেছি, স্যার ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি এলিমেন্ট এবং কম্পাউন্ড নিয়ে যে আলোচনা হলো আমাদের সেটা আমরা শিখেছি। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, তোমরা ট্রাই করবে এবং তোমরা লেখার চেষ্টা করবে তোমার থেকে। মনে রাখবে সেই ব্রিলিয়ান্ট যে প্রকৃতি দেখে শেখে, সে কখনো বই পড়ে শেখে না, সে কখনো মানুষের কাছে শুনে শেখে না, যে প্রকৃতি দেখে শেখে সে হলো সব থেকে টপ মোস্ট ব্রিলিয়ান্ট। এবং পৃথিবীর প্রত্যেকটা সায়েন্টিস্ট তারা কিন্তু দেখে শিখেছে, তারা এক্সপেরিমেন্ট করেছে, তারা রেজাল্ট দিয়েছে। এবং আমি মনে করি তোমাদের মধ্যে অনেকেই খুব ব্রিলিয়ান্ট। এবং আমি আসলে অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমার ওই রকম মেশার সুযোগ হয়নি, বাট তোমাদের ক্লাসের সাথে আমি সম্পৃক্ত থেকে তোমাদের সবার সম্বন্ধে কম বেশি আমার একটা আইডিয়া হয়েছে। এবং তোমরা ভেরি মাচ ব্রিলিয়ান্ট, এবং রিয়েলি তোমরা ব্রিলিয়ান্ট, এবং তোমাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং তোমরা ইনশাল্লাহ অনেক বড় হবে। ওকে, তাহলে তোমাদেরকে আমি একটা দেব, একটা হোমওয়ার্ক দেব, তোমরা পোস্ট করবে আমাকে, অথবা লোপা মিসের তুমি পোস্ট করবে, লোপা মিস তোমাদেরকে এটাকে চেক করে দিবে। লেখো, রাইট ডাউন the differences between element and compound. তোমরা আমার কাছেও পোস্ট করতে পারো, অথবা লোপা মিসের ফেসবুক আইডিতে বা মেসেঞ্জারে তোমরা এটাকে পোস্ট করতে পারো, মিস তোমাদেরকে চেক করে দিবে। ওকে, তাহলে আমরা যদি লিখি রাইট ডাউন দ্য ডিফারেন্সেস, অ্যাট লিস্ট তোমাদের লিখতে হবে 4 ডিফারেন্সেস। এখন আসো, যারা ব্রিলিয়ান্ট এবং যারা অনেক শিখতে চায়, যারা অনেক আর্ন করতে চায়, তাদের কাজটা কি? আমি পারতেছি না, ওকে, নাই পারতে পারো, কিন্তু পারার চেষ্টা করতে হবে। তো তুমি এখন দেখো নেটওয়ার্কিং যুগে তুমি একটা সার্চ দাও না, এর থেকে গুগলে গিয়ে সার্চ দাও যে রাইট ডাউন দ্য হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড, দেখবা বহু লিঙ্ক আসবে। সেখান থেকে তোমার যেটা পছন্দ হবে, যেটা তুমি বোঝো, সেই কটা লিখে তুমি মুখস্থ হয়ে গেল। এবং নট অনলি দ্যাট, তোমার কিন্তু আর পড়া লাগবে না। যখন তুমি 4-5টা লিঙ্ক ওপেন করে যখন পড়তে থাকবা, তখন কিন্তু তোমার একটা আইডিয়া চলে আসবে, তুমি আরো বেশি শিখতে পারবা। সো একটু কষ্ট করতে হবে অনেক বেশি জানার জন্য। যাক, এটা আমাদের কোশ্চেন। এখন আমাদের সেকেন্ড ওয়ান আসি, আমরা অ্যাটম অ্যান্ড মলিকিউল নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমি টার্মটা লিখি অ্যাটম, তোমরাও সবাই আমার সাথে সাথে লেখো অ্যাটম। ইয়েস স্যার, ব্লারি আসছে, ফ্রিজ।
লুপামিস লাইন কি ক্লিয়ার না? কিন্তু আমি এখানে দেখছি আমার এখানে ক্লিয়ার। গ্রুপে পোস্ট করা যাবে, হ্যাঁ যাবে, অসুবিধা নাই। এখন ঠিক আছে, নাও ওকে স্যার, ক্লিয়ার এখন। আচ্ছা দেখো, অ্যাটম নিয়ে আমাদের অনেক কথা আছে এবং আমরা ক্লাস 8-এ অ্যাটমের স্ট্রাকচার পড়েছি এবং সেখানে রাদারফোর্ড অ্যাটমিক মডেল এবং বোর অ্যাটমিক মডেল, এবং সেটা তোমার ক্লাস 9-এর বইতেও আছে, এই চ্যাপ্টারেই আছে। এর পরের টপিক্সে আমি এই অ্যাটমিক স্ট্রাকচারের মডেল আমি পড়াবো। তার আগে আমরা অ্যাটম সম্বন্ধে জানতে চাই। ওকে, ধরে নাও আমার কাছে দুটা মার্কার আছে। একটা মার্কার এটা আর একটা মার্কার এটা, দুটো মার্কার দেখেছো। ওকে, এটা হচ্ছে, মনে করে নাও এটা হচ্ছে টিনের তৈরি, টিন, অর্থাৎ টিনের হলো সিম্বল SN। আসলে এটা স্টেনাম, এটা ল্যাটিন ওয়ার্ড তো এই জন্য এটা স্টেনাম, এটা সিম্বল এটা। আর এটা মনে করো একটা প্লাস্টিক, এটা প্লাস্টিক মনে করো এইরকম, CH2 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 হলেন, ধরে নাও এরকম, এটা পলিপ্রোপিন বা এরকম একটা কিছু হয়তো হতে পারে। তো এইটার মার্কার হলো এটা আর এটার হলো আমাদের এটা। এখন তুমি এটাকে যদি টুকরা টুকরা করে কাটো, যত খুশি এটাকে কাটতে 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 আর কাটা যায় না, ধরে নাও সেটা এইরকম এইরকম, যেটাকে আর ব্রেকডাউন করা যায় না, এটার নামই হলো আমাদের অ্যাটম, অর্থাৎ একটা ফান্ডামেন্টাল পার্ট অফ দ্য সাবস্টেন্স, যেটাকে আর আমরা ভাঙতে পারি না, যেটাকে আর ব্রেকডাউন করা যায় না, অর্থাৎ স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট। এবং দেখো এটা এলিমেন্ট, বাট এটা একটা কম্পাউন্ড, যেটাকে আর ভাঙা যায় না, আর ব্রেক করা যায় না, আর এটাকে সেপারেট করা যায় না, এবং সেই ফান্ডামেন্টাল পার্ট অফ দ্য এলিমেন্ট সেটাকেই বলা হয় অ্যাটম। যদি বলা হয় একটা বিল্ডিং এর ওয়ালগুলোর স্ট্রাকচার কি দিয়ে তৈরি, ব্রিক দিয়ে তৈরি, একটা ব্রিক হলো স্মলেস্ট পার্ট, সো ব্রিক ইজ দ্য এলিমেন্ট অফ দ্য ওয়াল, বা ব্রিক ইজ দ্য অ্যাটম অফ দ্য ওয়াল। তার মানে ওটাকে আর ভাঙা যায় না, ওই ব্রিকটাই তোমার হচ্ছে একটা ছোট থিং, যদিও ভাঙা যায়, ধরে নাও ওটা হলো সবচেয়ে স্মলেস্ট থিং, সেটাই কিন্তু আমাদের অ্যাটম, অর্থাৎ এলিমেন্টের যে স্মলেস্ট পার্ট, যেটাকে আর ব্রেক ডাউন করা যায় না, নাম্বার 1। নাম্বার 2 হলো এটা কখনোই আমাদের ফ্রি স্টেটে থাকে না, এরা টেক পার্ট করে কেমিক্যাল রিঅ্যাকশনে ডাইরেক্টলি, এন্ড এটা ফ্রি স্টেটে থাকে না এবং কেমিক্যাল রিঅ্যাকশনে ডাইরেক্টলি পার্টিসিপেট করে, সেটাকেই বলা হয় অ্যাটম। তাহলে আমরা কি বললাম, তিনটা জিনিস বললাম। এখন আমি তোমাদের অ্যাটম নিয়ে তিনটা কথা লিখবো। দেখো, নাম্বার 1, smallest parts of an element, নাম্বার 1। নাম্বার 2 হলো take part in chemical reaction directly, আর নাম্বার 3 হলো cannot exist in free state। এই তিনটা সমন্বয় করলেই হবে আমাদের অ্যাটম। তিনটা জিনিস, যেটা স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট, এলিমেন্টের স্মলেস্ট পার্ট। নাম্বার 2 হলো টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন ডাইরেক্টলি, সরাসরি ডাইরেক্টলি এটা টেক পার্ট করে। কেন করে সেই প্রশ্নের উত্তর যদি শুনতে চাও, তাহলে আমাদের আবার ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে, স্টেবল অফ দ্য অ্যাটম জানতে হবে, কেন টেক পার্ট করে। আচ্ছা বলো তো দেখি, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা খুবই রেগে যায় বা কথা বললে তারা টেক পার্ট করে কেমিক্যাল রিঅ্যাকশনে, আবার কিছু মানুষ আছে যারা টেক পার্ট করে না। যেমন আমাদের এই সমাজে মানুষ, যেমন মনে করো সায়েন্টিস্টরা, তারা কিন্তু টেক পার্ট করে খুব কম, বাট তাদের অনেক তারা কিন্তু দেখো এলিমেন্টের মধ্যে কিছু এলিমেন্ট কিন্তু টেক পার্ট করে না, ইনার্টনেস, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো কিন্তু টেক পার্ট করে না কেমিক্যাল রিঅ্যাকশনে, যদিও তারা অ্যাটম, তারপরেও তারা টেক পার্ট করে না।
প্রশ্ন হলো স্যার ওরা টেক পার্ট করে না, ওরা অ্যাটম অন্য অ্যাটম গুলো যেমন সোডিয়াম, বাপরে বাপ, সাথে কিছু দিলেই রিয়াক্ট করবে। ইভেন তুমি যদি ফেলে রাখো ওপর স্পেসে, আগুন ধরে যাবে, তার মানে এত রিয়াক্টিভ। তাহলে প্রশ্ন হলো স্যার অ্যাটমগুলো কেন রিয়াক্টিভ হয়, আবার অন্য অ্যাটমের কথা বলছেন তারা রিয়াক্ট করে না, এটার আসলে রহস্যটা কি? এর রহস্যটা হলো ইলেকট্রনিক কনফিগারেশন। তো এখন থাক, এটা আলোচনা করতে গেলে আমি সিলেবাসে আমাদের লেন্দি হবে, ওটা যখন আসবে চ্যাপ্টার নাম্বার 5-এ কেমিক্যাল বন্ডিং এ যখন আসবে তখন আমরা এটা শিখবো যে কেন এই অ্যাটমটা টেক পার্ট করে আর কেন এই অ্যাটমগুলো টেক পার্ট করে না কেন। তবে মনে রাখতে হবে অ্যাটমের কেমিক্যাল রিয়াকশনে টেক পার্ট করার কারণটা হলো ইলেকট্রনিক কনফিগারেশন, আর কোনো রিজন নেই। কারণ প্রত্যেকটা জিনিসই চায় স্টেবল হওয়ার জন্য, আর স্টেবল হতে গেলে তার হয় ইলেকট্রন দিতে হবে, অথবা ইলেকট্রন নিতে হবে, অথবা ইলেকট্রন শেয়ার করতে হবে। এই যে ইলেকট্রন দেওয়া, ইলেকট্রন নেওয়া অথবা ইলেকট্রন শেয়ার করা, দ্যাট মিনস কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করা। তো এখানে অ্যাটমের ওই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন আছে বলেই অ্যাটম টেক পার্ট করে। তাহলে আমরা 2 নাম্বারটা জানলাম। আর এটা ক্যান নট এক্সিস্ট, তো যারা টেক পার্ট করে তারা তো ফ্রি স্টেটে থাকতে পারে না, তারা তো টেক পার্ট করে যারা, তারা তো ফ্রি স্টেটে এক্সিস্ট করে না, তাই আমরা লিখছি ক্যান নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট। তাহলে যদি আমরা ডেফিনেশনটা লিখি তাহলে লিখতে পারবো আমরা দ্য smallest parts of an element, smallest parts of an element which take part in chemical reaction and cannot exist in free state is called atom. This. The smallest parts of an element which take part in chemical reaction directly শব্দটা লেখা হয় এখানে, in chemical reaction directly and cannot exist in free state is called atom. এখন বলো সবাই বুঝতে পেরেছো কিনা, প্লিজ আমাকে জানাতে হবে। The smallest parts of an element which take part in chemical reaction directly and cannot exist in free state is called atom. Understood? বুঝেছি স্যার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? আন্ডারস্টুড স্যার? নাজিয়া, আচ্ছা স্যার, ক্লিয়ারলি আন্ডারস্টুড, ইয়েস স্যার। ওকে, তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। দ্য স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট হুইচ টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন ডাইরেক্টলি অ্যান্ড ক্যান নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট ইজ কল্ড অ্যাটম। ওকে, তাহলে এখন আমরা চলে আসি মলিকিউল শিখবো আমরা। দেখো মলিকিউল, আমি বলেছিলাম এটা একটা প্লাস্টিক, এই প্লাস্টিককে কেটে ছোট ছোট করলে যেটা পাবো এটাই পাবো, অসংখ্য এটা পাবো। তার মানে কি, এটা একটা কম্পাউন্ডের স্মলেস্ট পার্টস। এটাকে যদি মনে করো 1 crore ভাগে ভাগ করি এবং যেটাকে আর ভাঙা যায় না, সেটাকে কি করা যাবে, সেই পার্টসটাই হবে আমাদের স্মলেস্ট পার্টস অফ এ কম্পাউন্ড। আবার এটার স্মলেস্ট পার্টস হলো আমাদের অ্যাটম। তো এখানে বলা হয়েছে যে এলিমেন্টের স্মলেস্ট পার্ট হতে পারে অথবা কম্পাউন্ডের স্মলেস্ট পার্টস হতে পারে, সেটাকে আমরা বলতে পারি মলিকিউল। তাহলে আমরা যদি লিখি, এবং মলিকিউল কিন্তু কখনোই টেক পার্ট করে না ডাইরেক্টলি। যদি তাই করতো তাহলে এই প্লাস্টিকটা তো আর প্লাস্টিক থাকতো না। এই প্লাস্টিক যদি টেক পার্ট করতো, দেখা গেল রেখে দিলাম, এটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের লিকুইড হয়ে গেছে অথবা গ্যাস হয়ে গেছে। যদি টেক পার্ট করতো, মনে করো এয়ারে যে অক্সিজেন আছে, যদি টেক পার্ট করতো তাহলে তো এয়ারে অক্সিজেন থাকতো না, এটা ডিফারেন্ট থিং তৈরি হয়ে যেতে পারতো।
তো যেখানে মলিকুলার ফর্মে থাকে, যেখানে আমাদের মলিকুল স্টেটে থাকে, তারা কিন্তু টেক পার্ট করে না। তার অর্থ এই নয় তারা কি রিয়াকশন করে না, হ্যাঁ করে, অফকোর্স করে, যদি সেই রকম একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করে দিই। কিভাবে স্যার? মনে করো যে আসলে মলিকুলসগুলো টেক পার্ট তখনই করে যখন তারা কলিশন হয়, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যখন কলিশন হয়, যেমন ধরো হাইড্রোজেন আর অক্সিজেন, এটা দিলেই কিন্তু রিঅ্যাকশন হবে না, ওয়াটার হবে না। এখানে ইলেকট্রিসিটি পাস করাতে অথবা হিট দিতে হবে। হিট দিলে এই যে হাইড্রোজেনের স্ট্রাকচার এইরকম, অক্সিজেনের স্ট্রাকচার এইরকম, তখন করবে কি জানো, এর সাথে এর কলিশন হবে, হয়ে এই বন্ডটা ব্রেক ডাউন হয়ে যাবে, এটা ব্রেক ডাউন হয়ে যে অ্যাটম ফর্ম করবে। যখনই অ্যাটম ফর্ম করবে তখন তাদের ইচ্ছা মতো তারা এরকম ওয়াটার, এইরকম জিনিস তৈরি করে ফেলবে, ওয়াটার। তখন তারা আবার নিজেরা নিউ বন্ড ফর্ম করবে। এটাই হচ্ছে আমাদের রিঅ্যাকশনের পার্টিসিপেশন। অর্থাৎ মলিকুল ফর্মে লিখেছি বাট রিঅ্যাকশন হয়েছে, কারণ তখন এই মলিকিউলস গুলো একটার সাথে আর একটা কলিশন হয়। কলিশন হয়ে মলিকুলের মধ্যে মোর দ্যান ওয়ান অ্যাটম আছে, ওই ওয়ান অ্যাটম গুলো সেপারেট হয়ে যায়, ব্রেক ডাউন হয়ে যায়, ওদের বন্ড গুলো ব্রেক ডাউন হয়ে যায়, হয়ে অ্যাটমে ফর্ম করে। তখন অ্যাটম গুলো তারা নিজেদের ইচ্ছা মতো নিউ অ্যারেঞ্জমেন্ট হয়ে একটা নিউ ম্যাটার প্রডিউস করে। লাইক এজ আমি এখানে বোর্ডে দেখালাম, হাইড্রোজেনের স্ট্রাকচার হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এন্ড অক্সিজেনের স্ট্রাকচার অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। যখন এই মলিকিউলগুলো একটার সাথে আরেকটা কলিশন হয়েছে, কলিশন হওয়ার সাথে সাথে এই বন্ডগুলো ভেঙে গেছে, ভেঙে গিয়ে অ্যাটমে সেপারেট হয়েছে। তখন অ্যাটমগুলো তখন বলতেছে, দুটো হাইড্রোজেন বলতেছে তুমি একটা অক্সিজেন আসো, হয়ে এরকম ওয়াটার বন্ড, নিউ বন্ড তৈরি হয়েছে এবং নিউ ম্যাটার তৈরি হয়েছে। সো দিস ইজ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। তবে একটা জিনিস ঠিক, ডাইরেক্টলি পার্টিসিপেট করিনি, অ্যাটম দিলেই রিঅ্যাকশন করবে তা কিন্তু না, সরি মলিকুল দিলেই রিঅ্যাকশন করবে তা কিন্তু না। এখানে প্রথমে মলিকুলগুলো ব্রেক ডাউন হবে। তাই আমরা লিখবো যে টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন ডাইরেক্টলি না, এটা হলো আমাদের ডাইরেক্টলি টেক পার্ট করে না, তাহলে ইনডাইরেক্টলি করে। তাহলে আমরা যদি লিখি এখন হোয়াট ইজ কল্ড মলিকিউল, তো লেখো দ্য স্মলেস্ট পার্টস of an element or compound which do not take part in chemical reaction directly and can exist in free state is called molecule. ওকে, যেমন মলিকুলার ফর্মুলা কি, যেমন অক্সিজেন একটা মলিকিউল, সালফিউরিক অ্যাসিড একটা মলিকিউল, কার্বন ডাই অক্সাইড একটা মলিকিউল, এগুলো এক্সাম্পল। তাহলে যদি তোমার প্রশ্ন করা হয় যে what is molecule, তাহলে আমরা বলবো the smallest parts of an element or compound which do not take part in chemical reaction directly and can exist in free state is called molecule. Example, oxygen, O2, sulfuric acid, carbon dioxide. দেখো এটা কিন্তু smallest parts of an element, this is the smallest parts of an element, but this is the smallest parts of compound, and it is also the smallest parts of a compound. তাহলে আমরা লিখছি the smallest parts of an element or compound। তাহলে এলিমেন্টের স্মলেস্ট পার্ট, শুধু এলিমেন্টের স্মলেস্ট পার্টস কে বলা হয় আমাদের অ্যাটম, আর স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট অথবা কম্পাউন্ডের কেউ বলা হয় আমাদের মলিকিউল। সো দিস ইজ দ্য স্মলেস্ট পার্টস অফ এলিমেন্ট এন্ড দিস আর দ্য স্মলেস্ট পার্টস অফ কম্পাউন্ড, সো দিস ইজ কল্ড মলিকিউল। বলো তো দেখি সবাই ক্লিয়ার কিনা? আবার বোঝান প্লিজ। ওকে, দেখি সবার কথা দেখি আগে, তারপরে আমি তোমার কথা রাখবো। অবশ্যই তুমি তোমার না বুঝতে পারলে বলবে, আমি অবশ্যই বুঝাবো। আমরা বাউন্ড তোমাদের বোঝানোর জন্য, আমাদের কাজই তোমাদের বোঝানো। স্যার বুঝেছি, ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। দেখো, যে বুঝতে পারোনি তারটা আমি তো এখানে একটা ফিগার ড্র করে বুঝিয়েছিলাম। ওকে, আমি একটা জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে তোমাদের বোঝাই। আমার কাছে
একটা কাগজ আছে, এই কাগজটা আমার এখন টুকরা টুকরা করি, এই কাগজটা আমি টুকরা টুকরা করবো। তো টুকরা টুকরা যদি করি, একটা দুইটা যত খুশি, একদম যেটা আর টুকরা টুকরা করা যায় না, আর টুকরা টুকরা করা যাবে না, এই যে আর টুকরা টুকরা করতে পারছি না আমি, আর টুকরা টুকরা করতে পারছি না। ধরে নাও এটা হচ্ছে লাস্ট টুকরা আমার, এটাকে আমাদের লাস্ট টুকরা, এটা দেখতে পাচ্ছ যত টুকরা করা যাবে, বাট এটা ধরে নাও লাস্ট টুকরা, মানে এটাকে সবচেয়ে স্মলেস্ট পিস। তাহলে এই স্মলেস্ট পিসটাকে, স্মলেস্ট পার্টসটাকেই আমরা বলবো আমাদের মলিকিউল। এখন স্যার এই যে পুরাটা কি মলিকিউল না, এটা একটা কম্পাউন্ডের অনেক মলিকিউলসের, এই যে পুরা পেজটা হলো এই ধরনের অসংখ্য মলিকিউল দিয়ে এই পেজটা তৈরি হয়েছে, অর্থাৎ এরই তো একটা স্মলেস্ট পার্টস। তাহলে এটাকে আমরা বলবো মলিকিউল, যেটাকে আমরা ব্রেকডাউন করতে পারি না, বাট করতে পারবো সেটা হলো কেমিক্যালি ব্রেকডাউন করতে হবে। তখন বন্ড এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেটার বন্ড ভেঙে ভেঙে এলিমেন্টগুলো সেপারেট করবো, তার জন্য দরকার কেমিক্যাল রিঅ্যাকশন। কথা বুঝতে পেরেছো? তাহলে স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট হতে পারে, যদি এটা এলিমেন্ট হতো তাহলে এলিমেন্টের স্মলেস্ট পার্ট হতে পারে, অথবা এটা কম্পাউন্ড হলে কম্পাউন্ডের স্মলেস্ট পার্টস হতে পারে, সেটাকে আমরা বলবো মলিকিউল। এখন বলো তো দেখি বাবা, সবাই ক্লিয়ার হয়েছে কিনা? যে বলছিলেন স্যার আমি বুঝতে পারিনি, আরেকবার বুঝান। আমি তোমার উদ্দেশ্যে বলি, কন্ডিশন অফ মাই লাইফ লাইক দ্য পেপার। আচ্ছা না বাবা, এগুলো কমেন্টস করো না। তোমার লাইফটা পেপারের মতো কেন? পেপার কি খুব ভ্যালনিয়ারেবল একটা সাবস্টেন্স? নো, পেপার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবস্টেন্স, যেটা মানুষের জ্ঞান বৃদ্ধিতে অনেক কাজে লাগে। সো তোমার লাইফটা পেপারের মতো কেন? তুমি কখনোই নিজেকে ছোট মনে করবে না, সবসময় মনে করবে তুমি অনেক বড় মনের অধিকারী, তুমি অনেক বড় কিছু হতে পারো। তোমার লাইফ খুবই ছোট, তুমি 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 এখন থেকে চেষ্টা করো, অনেক বড় কিছু হবে তুমি ইনশাল্লাহ। আন্ডারস্টুড স্যার? ক্লিয়ার স্যার? ওকে, তাহলে এখন যদি আমি একটা প্রশ্ন দিই, দেখো এটা তোমাদের হোমওয়ার্ক, সবসময় মনে রাখবে যে রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন, লেখো রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাটম অ্যান্ড মলিকিউল। সবাই লেখো। নাম্বার 2 হোমওয়ার্ক হলো রাইট ডাউন the differences between atom and molecule। দেখো এখানেই কিন্তু তিনটা ডিফারেন্স ছিল। তোমার ডেফিনিশনের মধ্যে তিনটা ডিফারেন্স আছে। যেমন প্রথমটা লিখবে ডেফিনিশন, স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট is called atom, ওখানে লিখবে smallest parts of an element or compound is called molecule। 2 নাম্বার লিখবে atom take part in chemical reaction directly, atom takes part in chemical reaction directly, আর molecule does not take part in chemical reaction directly। তারপর লিখবে atom can exist in free state, আর এখন লিখবে molecules cannot exist in free, sorry, atom cannot exist in free state, লিখবে molecule can exist in free state। তিনটা গেল। লিখবে নাম্বার অফ, লিখবে নাম্বার অফ অ্যাটম ইজ লিমিটেড, দেয়ার ইজ 118 atoms of different element, আর নাম্বার অফ মলিকিউলস ইজ আনলিমিটেড। বা আরেকটা বলতে পারো, when atom is divided we get electron, proton and neutron, and when molecule is divided we get more than one atom of same element or different element। যেমন দেখো অক্সিজেন আর সালফিউরিক অ্যাসিড, এটা হলো আমাদের মলিকিউল। যখন ব্রেক ডাউন করবো 2 atoms অক্সিজেন পাবো, আর এটা যখন ভাঙবো 2টা হাইড্রোজেন পাবো, একটা সালফার পাবো, 4টা অক্সিজেন পাবো। তাহলে when molecule is divided বা molecule is broken we get more than one atom of same element or different element, এটা পেতে পারি। আর যখন অ্যাটমকে ডিভাইড করা হবে তখন ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাবো, নিউট্রন। যখন মলিকিউলকে ডিভাইড করা হবে তখন উই গেট মোর দ্যান ওয়ান অ্যাটম অফ সেম এলিমেন্ট অর ডিফারেন্ট এলিমেন্ট, আর যখন আমাদের অ্যাটমকে ডিভাইড করা হবে উই গেট ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। তো অলরেডি আমি 4টা ডিফারেন্সের কথা বলেছি, কারণ ডেফিনেশনে এই 3টা ডিফারেন্স আছে, আর তোমরা এই ডিফারেন্সটা লিখতে পারো।
তাহলে আমাদের রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাটম অ্যান্ড মলিকিউল, তারপরেও তোমরা হোমওয়ার্ক করবে, করে পোস্ট করবে। এখন বলো, তোমরা বুঝতে পেরেছো আমি অলরেডি এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড, অ্যাটম অ্যান্ড মলিকিউল, এই দুটা জিনিস, এই চারটা টার্ম আমরা ক্লিয়ার শিখেছি কিনা, আমি গল্প করতে পারবো কিনা, আমি কাউকে লেসন দিতে পারবো কিনা, আমি কাউকে শেখাতে পারবো কিনা, এইটাই হলো অরিজিনাল শেখা। আমি মুখস্থ করলাম ডেফিনেশন, আমি বলতে পারলাম না কারোর সামনে, আমি কাউকে বোঝাতে পারলাম না, সো সেই শেখার কোনো মিনিংলেস। তুমি এলিমেন্ট সম্বন্ধে জানো, কম্পাউন্ড সম্বন্ধে জানো, তুমি অ্যাটম কোনটা জানো, কোনটা মলিকিউল কোনটা জানো, কিভাবে হয়, কিভাবে হচ্ছে, কি করলে কি হয়, সমস্ত বিষয় যখন তুমি বলতে পারবে সবার সামনে যে কোনো মুহূর্তে, দ্যাট মিনস সেটা হলো শেখা। এখন বলো তো দেখি সবাই ক্লিয়ার কিনা? Yes sir, understood. Clear sir. ওকে স্যার, জি স্যার বুঝেছি। ওকে, টাইম প্রায় শেষের পথে চলে আসছে। আমরা এখনো একটা টার্ম আছে, সিম্বল অফ দ্য এলিমেন্টস অ্যান্ড ফর্মুলা। সিম্বল, এখন লেখো তোমরা সবাই, সিম্বল কাকে বলে? সিম্বল, দেখো সিম্বল হলো দ্য শর্ট ফর্ম। যেমন দেখো তোমাদের রুটিনে দেওয়া আছে 11টা, টিউসডে 11টার সময় তোমার দেওয়া আছে এরকম যে একে। আসলে কি আমি একে? আমি তো একে নাই, আমার নাম মোহাম্মদ আবুল কালাম, সো এটা শর্ট ফর্ম অফ আবুল কালাম। দ্যাট মিনস দিস ইজ দ্য সিম্বল, দ্য সিম্বলিক ফর্ম অফ মাই নেম। সো এলিমেন্ট হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন আমরা যদি এরকম ফর্মে লিখি তাহলে কেমিস্ট্রি পড়তে আমাদের বা লিখতে হিউজ সময় লাগবে। সো আমরা যদি হাইড্রোজেনকে শর্ট ফর্ম করে লিখি তাহলে দ্যাট ইজ দ্য সিম্বল অফ দ্য হাইড্রোজেন। যদি আমি কার্বন এটাকে শর্ট ফর্ম হিসেবে লিখি তাহলে আমরা লিখতে পারবো সি। যদি আমি নাইট্রোজেন, নাইট্রোজেন এটাকে শর্ট ফর্মে লিখি তাহলে লিখতে পারবো এন। যদি আমি ক্যালসিয়াম, ক্যালসিয়াম এটাকে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো সি এ। সো দিস ইজ দ্য সিম্বল অফ ক্যালসিয়াম, দিস ইজ দ্য সিম্বল অফ নাইট্রোজেন, সিম্বল অফ হাইড্রোজেন, সিম্বল অফ কার্বন। তাহলে আমরা যখন ডিফাইন করব তাহলে আমরা কি বলতে পারি? দ্য শর্ট এক্সপ্রেশন অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড সিম্বল। এলিমেন্টের শর্ট ফর্মকেই বলা হয় সিম্বল, নট কম্পাউন্ডের শর্ট ফর্মকে কখনোই আমরা মানে সিম্বল বলবো না। কম্পাউন্ডের শর্ট ফর্মকে বলবো আমরা ফর্মুলা, কম্পাউন্ডের শর্ট ফর্মকে আমরা বলবো ফর্মুলা। কথা ক্লিয়ার? কম্পাউন্ডের শর্ট ফর্ম হবে আমাদের ফর্মুলা। তো যাই হোক আমরা একটু দেখি, তাহলে যদি বলা হয় সিম্বল, আর এগুলো ক্লাস 8-এ পড়েছো, এই জন্য আমার মনে হয় এগুলো তোমাদেরই পড়ে নেওয়া উচিত। তারপর লেখো সিম্বল, দ্য শর্ট এক্সপ্রেশন, expression of an element is called symbol. Symbol. The short expression of an element is called symbol. Example, example, symbol of oxygen is symbol of hydrogen is। তাহলে সিম্বল তোমরা জানো, দ্য শর্ট এক্সপ্রেশন অফ অ্যান এলিমেন্ট। অনেকে লেখে শর্ট এক্সপ্রেশন ইজ কল্ড দ্য সিম্বল, কেউ লেখে শর্ট এক্সপ্রেশন অফ মলিকিউল, কেউ লেখে শর্ট এক্সপ্রেশন অফ কম্পাউন্ড। নো, এলিমেন্টের শর্ট ফর্মকেই বলা হয় সিম্বল। দ্য শর্ট এক্সপ্রেশন অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড সিম্বল। হ্যাঁ, অক্সিজেন ও হবে বাবা, প্রথমে ভুল লিখেছিলাম। আচ্ছা, এখন আসা যাক নেক্সট ওয়ান, দ্যাট ইজ ফর্মুলা।
ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলা কি? দ্য শর্ট এক্সপ্রেশন অফ মলিকুল অফ এলিমেন্ট অর মলিকুল অফ কম্পাউন্ড। দেখো, দ্য শর্ট এক্সপ্রেশন of the formula of short expression of the molecule of element or molecule of compound। এখন দেখো, যদি লিখি অক্সিজেনের মলিকুলার ফর্মুলা O2, অক্সিজেনের মলিকুলার ফর্মুলা O2, তাহলে এই যে ফর্মুলা আমি লিখছি, এটা মলিকুলার ফর্মুলা, এটা মলিকুল হচ্ছে O2, তাহলে এর শর্ট এক্সপ্রেশন হলো O2। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ অক্সিজেন। আবার লেখো কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ফর্ম হলো CO2। ইট ইজ এ কম্পাউন্ড মলিকুল, it is a elementary molecule. So elementary molecule short form অথবা compound molecule short form কেই বলা হয় ফর্মুলা। তোমার ক্লাস 8 এর বইতে ভুল ছিল, ওখানে ছিল the short expression of molecule of compound, কিন্তু এটা ডেফিনিশন ভুল, এটা পার্শিয়াল ডেফিনিশন, ইজ নট কারেক্ট। এবং আমি তোমাদেরকে পড়ানোর সময় আমি অবশ্যই বলেছি, যারা আমার কাছে পড়েছো, বলতে যারা আমি যে ক্লাস নিয়েছি, বিশেষ করে মেয়েদের G3 তে ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম, অথবা তোমার এই স্কুলের যে অনলাইনের ক্লাসে যদি পড়িয়ে থাকি, মনে হয় পড়িয়েছিলাম, যেখানে লেখা আছে দ্য শর্ট ফর্ম অফ বা শর্ট এক্সপ্রেশন অফ মলিকুল অফ কম্পাউন্ড, কিন্তু জিনিসটা ভুল। সেখানে লিখতে হবে দ্য শর্ট এক্সপ্রেশন অফ মলিকুল অফ এলিমেন্ট অর মলিকুল অফ কম্পাউন্ড ইজ কল্ড ফর্মুলা। যেমন দেখো, এটাও কিন্তু একটা ফর্মুলা, এটা কিন্তু শর্ট এক্সপ্রেশন অফ মলিকুল অফ এলিমেন্ট, আর এটা কিন্তু শর্ট এক্সপ্রেশন অফ মলিকুল অফ কম্পাউন্ড। সো বোথ আর দ্য কি আমাদের ফর্মুলা। তাহলে এখন তোমরা আমাকে বলো তো দেখি, যে সিম্বল এবং ফর্মুলা ক্লিয়ার কিনা? সিম্বল অ্যান্ড ফর্মুলা। ওকে, তাহলে আজকে আমাদের সময় মনে হয় শেষ হয়ে গেছে। 50 মিনিটস অলরেডি আপ। 50 মিনিটস আপ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। এবং তোমরা ডিফারেন্স লিখবে, আরেকটা হোমওয়ার্ক লিখে নাও, রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড। ওকে, তো আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে। আর যেহেতু সায়েন্স নিয়েছো, একদম তোমরা সায়েন্টিস্টদের মতো পড়াশোনা করো, এটা গবেষণামূলক পড়াশোনা করো। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এইগুলো নিয়ে তোমরা প্রচুর স্টাডি করো। আর যদি কোনো প্রবলেম হয়, আমার নাম্বার এখানে লিখে দিচ্ছি 01720267508। এই নাম্বারে তোমরা ফোন করে আমার কাছে আবার জেনে নিবে। তোমরা যখন অবসর সময় থাকে আবার দেখবে ক্লাসটা, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ফোন করে বলবে, স্যার আমি এটা বুঝি নাই। ওকে, আমি নাম্বার লিখে দিয়েছি 01720267508। কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের ফোনে আমি তোমার সেটা শিখিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।